তপ্ত দুপুরের সূর্য ঠিক মাথার ওপরে। শান্তিপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ ফেটে চৌচির হয়ে আছে। রহিম, করিম আর আরিফ তিনজনই ঘামে ভেজা শরীরে কাজ করে চলেছে। তাদের শরীরের প্রতিটি বিন্দু ঘাম জানান দিচ্ছে দারিদ্র্যের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াইয়ের কথা। কিন্তু এই হাড় ভাঙা খাটুনির পরও তাদের ঘরে নুন আনতে পান্তা ফুরায়। একঘেয়ে জীবনের এই ক্লান্তি আর অভাব নিয়ে আজ তারা খোলা মাঠেই আলোচনায় মেতেছে। একটু জিরিয়ে নি চল সবাই। এই প্রখর রোদে মাটি যেন আগুনের মতো তপ্ত হয়ে আছে। তোরা দেখ, আমরা বছরের পর বছর এই মাঠে নিজেদের রক্ত জল করছি, অথচ দিন শেষে আমাদের থালায় সেই একই আধপেটা ভাত। শরীরের হাড়গুলো এবার বোধহয় জবাব দিয়ে দেবে। আমি বড় ভাই হিসেবে তোদের দিকে তাকাতে পারি না। নিজেদের তো বটেই, ঘরের মানুষদের মুখেও একটু ভালো খাবার তুলে দিতে পারছি না। এভাবে আর কতদিন চলবে? আমাদের কি সারা জীবন এই রোদে পুড়েই মরতে হবে, নাকি মাথা খাটিয়ে অন্য কিছু করার কথা ভাববো? ঠিকই বলেছিস রহিম ভাই, আমার তো আর শরীর চলে না। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যাই। এই যে দিনরাত খাটাখাটনি করি, মাস শেষে মহাজন এসে সব নিয়ে যায়। অভাব যেন আমাদের পিছু ছাড়ছেই না। তুই বলছিস অন্য কিছু ভাবার কথা, কিন্তু আমাদের মতো গরিবের ভাবনায় কি আর পেট ভরে? ভাগ্যে লিখন না গেলে খণ্ডানো যায় না। আমি তো কোনো আশার আলো দেখি না, কেবল দেখি সামনে অন্ধকার আর হাড় ভাঙা পরিশ্রম। আমাদের কপালে মনে হয় সুখ নেই রে ভাই। তোমরা দুজনই হতাশ হচ্ছ, কিন্তু আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরছে। আমরা যদি শুধু নিজেদের কপালকে দোষ দিই, তবে কোনো দিনও এগোতে পারবো না। দেখো, আমরা সবাই আলাদা আলাদাভাবে ছোট ছোট জমিতে ঘাম ঝরাচ্ছি। এতে শক্তি নষ্ট হচ্ছে, কিন্তু উৎপাদন বাড়ছে না। আমি পড়াশোনা করে যতটুকু বুঝেছি, একতাই হচ্ছে আসল শক্তি। পাহাড়ের পাশের ওই পড়ে থাকা জমিটা অনেক বড় আর উর্বর। আমরা যদি তিনজনে মিলে সেখানে শ্রম দিই, তবে ফলাফল অন্যরকম হতে পারে। আমাদের সাহস করে এক হয়ে নামতে হবে, তবেই এই অভাবের শিকড় ছিঁড়তে পারবো। আরিফ ঠিকই বলেছে, একাই সব করতে গেলে বিপদ বেশি, কিন্তু আমরা যদি এক হই তবে শক্তি বাড়বে। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমাদের অভিজ্ঞ কারো সাহায্য দরকার। তুই তো জানিস গ্রামের সেই বৃদ্ধ দাদুকে, তিনি অনেক দুনিয়া দেখেছেন, তার কাছে অনেক সমস্যার সমাধান থাকে। চল আমরা সবাই মিলে আজই তার কাছে যাই। তিনি যদি আমাদের সঠিক কোনো দিক নির্দেশনা দেন, তবে হয়তো আমাদের এই কষ্টের দিনগুলো শেষ হতে পারে। মুরব্বির কথা শুনলে ক্ষতি নেই, তবে আমি বেশি আশাবাদী হতে ভয় পাই। তবুও তোরা যখন বলছিস, চল দাদুর কাছেই যাই। গ্রামের মোড়লদের কাছে যাওয়ার চেয়ে দাদুর কাছে যাওয়াই ভালো। অন্তত তিনি আমাদের বিপদে ফেলবেন না। যদি সত্যি পাহাড়ের ধারের ওই জমিতে আমাদের ভাগ্য বদলানোর কোনো উপায় থাকে, তবে আমি আমার শেষ শক্তি দিয়ে চেষ্টা করতে রাজি আছি। চল তবে আজই দাদুর কাছে গিয়ে আমাদের মনের সব দ্বিধা খুলে বলি। তিন বন্ধু মাঠ থেকে উঠে কুয়োর দিকে পা বাড়ালো। তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতো তাদের মনে এক নতুন আশার সঞ্চার হলো। তাদের এই আলোচনা কেবল কথার কথা ছিল না, বরং তা ছিল অন্ধকার থেকে আলোতে ফেরার এক গোপন সংকল্প। বিকেলে স্নিগ্ধ আলো যখন গ্রামের আমবাগানে খেলা করছে, তখন রহিম, করিম আর আরিফ এসে পৌঁছালো বৃদ্ধ দাদুর শান্ত উঠোনে। দাদু এই গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ। তার সাদা চুল আর বলিরেখা পড়া মুখটি যেন অভিজ্ঞতার এক জীবন্ত ইতিহাস। গ্রামের সবাই বিশ্বাস করে দাদুর কাছে এমন সব সমাধান থাকে যা কোনো বইতে পাওয়া যায় না। তিন বন্ধু ক্লান্ত শরীরে কিন্তু মনে এক বুক আশা নিয়ে দাদুর সামনে বসল। দাদু তার চশমার ফাঁক দিয়ে শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, যেন না বলতেই বুঝে নিলেন তাদের অন্তরের হাহাকার। দাদু, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি তো জানেন আমরা কতটা পরিশ্রম করি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তিন বন্ধু মিলে ঠিক করেছি আমাদের অভাব দূর করার জন্য নতুন কিছু করব। আরিফ বলছিল পাহাড়ের ধারের ওই পরিত্যক্ত জমিটাতে চাষ করার কথা, কিন্তু গ্রাম জুড়ে ওই জমিটা নিয়ে অনেক কথা শোনা যায়। কেউ বলে ওটা অভিশপ্ত, আবার কেউ বলে ওখানে কাজ করা বৃথা। আমরা দ্বিধায় পড়ে গেছি দাদু, আপনি আমাদের পথ দেখান। আমাদের মতো গরিব মানুষদের কি কোনোদিন সুদিন আসবে না? আমরা কি সত্যিই পারবো ওই রুক্ষ মাটিকে সোনা ফলাতে? আমি তো আসলে খুব ভয়ে আছি দাদু।
লোকে বলে ওই পরিত্যক্ত জমিতে আগে যারা চাষ করতে গিয়েছিল তারা কেউই সফল হয়নি। আমার ভয় হয় আমাদের শেষ সম্বলটুকু যদি ওখানে ঢালি আর বিনিময়ে যদি কিছুই না পাই, তবে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমার আলসেমি নয় দাদু, বরং অনিশ্চয়তাই আমাকে বেশি ভাবাচ্ছে। লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে যে আমরা পাগল হয়ে গেছি। আপনি আমাদের সত্যিটা বলুন, আমাদের কি ওই জমির পেছনে সময় নষ্ট করা ঠিক হবে, নাকি আমরা যেমন ধুকে ধুকে চলছি তেমনই চলব? দাদু, আমি বিশ্বাস করি যেখানে পরিশ্রম আছে সেখানে ফল থাকবেই। পাহাড়ের ধারের ওই জমিটার মাটি আমি পরীক্ষা করে দেখেছি, ওটা অবহেলিত কিন্তু বন্ধা নয়। সমস্যা হলো ওই জঙ্গল পরিষ্কার করা আর বন্য পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করা, যা একজনের পক্ষে অসম্ভব। আমি আমার বড় ভাইদের বলেছি, আমরা যদি একতাবদ্ধ হই তবে কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। দাদু, আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন এবং বলুন যে আমাদের এই একতার পথে কোনো লুকানো রহস্য বা সফলতা আছে কিনা। আপনার একটি কথাই আমাদের মনে সাহস জোগাতে পারে। শোনো বাবারা, তোমরা যে আজ এক হয়ে আমার কাছে এসেছো, এটাই তোমাদের প্রথম বড় বিজয়। ওই পাহাড়ের ধারের জমিটা অভিশপ্ত নয়, বরং ওটা হলো ধৈর্যের পরীক্ষা। আমি তোমাদের এক গোপন কথা বলি, ওই পরিত্যক্ত জমির গভীরে এক বিশাল সম্পদ বা গুপ্তধন লুকানো আছে। তবে সেই সম্পদ কোনো জাদুমন্ত্রে পাওয়া যাবে না। ওটা পেতে হলে তোমাদের 3 জনকে শরীরের শেষ বিন্দু ঘাম এক করতে হবে। তোমরা যদি বিভেদ ভুলে একসাথে মাটি খোঁড়ো, তবে সেই মাটির নিচ থেকেই তোমাদের ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি বেরিয়ে আসবে। যাও, কাল থেকেই কাজে লেগে পড়ো। তবে মনে রেখো, লোভ যেন তোমাদের একতাকে নষ্ট না করে। দাদুর কথা শুনে আমার রক্ত গরম হয়ে উঠছে। গুপ্তধন থাকুক আর না থাকুক, দাদু যখন বলেছেন ওখানে সম্পদ আছে, তার মানে আমাদের শ্রম বৃথা যাবে না। আমি প্রস্তুত যে কোনো বাধা মোকাবিলা করতে। রহিম ভাই, করিম ভাই, তোমরা ভয় পেও না। দাদু আমাদের যে সাহসের মন্ত্র দিলেন, তা নিয়ে আমরা কাল সূর্য ওঠার আগেই মাঠে নেমে পড়ব। আমরা প্রমাণ করে দেব যে এই গ্রামের 3 সাধারণ যুবকও অসাধ্য সাধন করতে পারে। দাদু, আপনার এই অমূল্য পরামর্শ আমরা কোনোদিন ভুলব না। দাদুর রহস্যময় কথাগুলো 3 বন্ধুর কানে মন্ত্রের মতো বাজতে লাগলো। তারা যখন দাদুর বাড়ি থেকে বের হলো, তখন তাদের চোখে আর ক্লান্তির চিহ্ন ছিল না, বরং সেখানে ছিল এক উজ্জ্বল স্বপ্নের ঝিলিক। দাদু আড়ালে মুচকি হাসলেন, কারণ তিনি জানতেন যে শ্রম আর একতাই হলো মানুষের শ্রেষ্ঠ গুপ্তধন। কিন্তু তারা কি পারবে এই কঠিন পথ পাড়ি দিতে? কারণ বনের আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল গ্রামের সেই লোভী লোক জব্বার। ভোরের কুয়াশা তখনও পাহাড়ের কোল থেকে সরেনি। ডানা মেলা পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত। রহিম, করিম আর আরিফ তাদের কাস্তে, কোদাল আর ঝুড়ি নিয়ে পৌঁছে গেল সেই রহস্যময় পরিত্যক্ত জমিতে। বছরের পর বছর মানুষ এই জমির ছায়া মাড়ায়নি বলে এটি এখন এক দুর্ভেদ্য জঙ্গলে পরিণত হয়েছে। কিন্তু 3 বন্ধুর চোখে আজ অন্যরকম তেজ। তারা জানে এই ঝোপঝাড়ের নিচেই লুকিয়ে আছে তাদের ভাগ্য। কিন্তু তারা জানতো না যে লোভী জব্বার অনেকক্ষণ ধরেই আড়াল থেকে তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। সবাই কোমর বেঁধে নেমে পড়ো। জঙ্গলটা অনেক বেশি ঘন, কিন্তু আমাদের আজ অনেকটা জায়গা পরিষ্কার করতে হবে। করিম, তুই উত্তর দিক থেকে ঝোপমূলো কাটা শুরু কর, আর আরিফ, তুই কোদাল দিয়ে মাটিটা একটু আলগা করিস। আমি এই বড় বড় আগাছাগুলো উপড়ে ফেলছি। দাদু যখন বলেছেন এখানে সম্পদ আছে, তখন আমাদের এক মুহূর্ত দেরি করা চলবে না। রোদ বাড়ার আগেই আমাদের অন্তত অর্ধেকটা কাজ শেষ করতে হবে। মনে রাখিস ভাইরা, আজ আমাদের ঘামই হবে আমাদের সাফল্যের বীজ। উফ, কাজ শুরু করার আগেই আমার হাত পা কাঁপছে রে রহিম ভাই। এই জঙ্গল কাটতে তো সারা মাস লেগে যাবে মনে হচ্ছে। কিন্তু কি আর করা, দাদুর ওই গুপ্তধন কথাটা শোনার পর থেকে আমার আর ঘুম আসছে না। মনে হচ্ছে মাটির নিচে সোনা দানা বা মোহরের কলস আমাদের জন্য অপেক্ষা করছে। যদি একবার ওটা পেয়ে যাই, তবে এই রোদ আর বৃষ্টিতে আমাদের আর খাটতে হবে না। আমি রাজপুত্রের মতো থাকব। এই তো, কাস্তেটা আজ বেশ ধারালো করে এনেছি। দেখবি আমি কেমন বিদ্যুতের মতো জঙ্গল পরিষ্কার করি। করিম ভাই,
তুমি শুধু গুপ্তধনের কথা না ভেবে কাজের দিকে মন দাও। দাদু বলেছেন সম্পদ আছে, কিন্তু সেটা কী রূপের সম্পদ তা আমরা জানি না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এই জমিটাকে চাষযোগ্য করে তোলা। আর শোনো, কাজ করার সময় সাবধান থেকো, এখানে বিষাক্ত সাপ বা পোকা থাকতে পারে। আমরা যেন একে অপরের থেকে দূরে না যাই। আমাদের এক হয়ে লড়তে হবে। আজ এই রুক্ষ মাটির ওপর আমাদের পরিশ্রমের প্রথম আঁচড় পড়বে। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আরে বাহ, তোমরা তো দেখছি এখানে পুরো যুদ্ধ শুরু করে দিয়েছো। তা হঠাৎ এই পোড়ো জমিতে কি মনে করে? এই জমি তো গ্রামের লোকরা ভুলেও মারায় না। নিশ্চয়ই বৃদ্ধ দাদুর কাছ থেকে কোনো গোপন খবর পেয়েছো তোমরা, তাই না? আমি অনেকক্ষণ ধরে আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আমার মনে হয় তোমাদের এই কাজে আরেকজন শক্ত হাতের দরকার। আমি ভাবলাম শুধু শুধু তোমরা কষ্ট করবে কেন, আমিও না হয় তোমাদের সাথে হাত লাগাই। কি বলো, আমাকেও কি তোমাদের দলে নেবে? জব্বার ভাই, আপনি এখানে? আমাদের তো পাহাড়ের দিকে আসার কথা ছিল না আপনার। দেখুন, আমরা 3 ভাই মিলে এক হয়ে এই জমিটা ঠিক করার চেষ্টা করছি। এখানে অনেক কষ্ট আর ঘামের ব্যাপার আছে। আপনি তো আরামপ্রিয় মানুষ, এই রোদ আর জঙ্গলের মধ্যে পারবেন কেন? আমরা নিজেরাই কাজটা করে নিতে পারবো বলে বিশ্বাস করি। আপনি বরং আপনার নিজের কাজেই মন দিন। আমাদের এই ছোট চেষ্টায় আপনার কষ্ট করার দরকার নেই। আরে রহিম, তুমি আমাকে পর ভাবছো কেন? আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। আমি জানি এই জমির মাটির নিচে কি থাকতে পারে। তোমরা 3 জন ছোট মানুষ, একা অত ভারী কিছু কি আর সামলাতে পারবে? আমি সাথে থাকলে পাহারা দিতে সুবিধে হবে, কারো নজরে পড়বে না। আমি তোমাদের পরিশ্রমের ভাগ চাই না, শুধু বড় ভাই হিসেবে তোমাদের সাথে থাকতে চাই। আমার মন বলছে এখানে বড় কোনো ব্যাপার আছে। আমাকে সাথে রাখলে তোমাদেরই লাভ হবে, বিশ্বাস করো। জব্বারের মুখে মেকি হাসি ছিল, কিন্তু তার চোখগুলো লোভে চকচক করছিল। রহিম এবং আরেফ দুজনেই বুঝতে পারছিল যে জব্বার ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। সে এসেছে শুধুমাত্র সেই সম্পদের লোভে। কিন্তু তাকে সরাসরি তাড়িয়ে দেওয়াও সম্ভব ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তারা জব্বারকে সাথে নিয়ে কাজ শুরু করল। একদিকে পরিশ্রমের তীব্রতা, অন্যদিকে জব্বারের সন্দেহভাজন গতিবিধি, সব মিলিয়ে পরিত্যক্ত জমিটার পরিবেশটা যেন এক রহস্যময় নাটকের মঞ্চে পরিণত হল। টানা কয়েকদিনের অমানসিক পরিশ্রমে জঙ্গল এখন অনেকটা সাফ হয়ে এসেছে। রহিমের হাত ফেটে রক্ত জমিছে, করিমের শরীর ব্যথায় নীল, আর আরিফ ক্লান্তি ভুলে মাটির গভীরে কি আছে তা দেখার নেশায় মগ্ন। তাদের সাথে সমান তালে কাজ করছে জব্বার, তবে তার নজর মাটির দিকে নয়, বরং কোথাও কোনো সোনার চমক দেখা যায় কিনা সেদিকে। হঠাৎ আরিফের কোদাল এক শক্ত কিছুতে ধাক্কা খেল। একটা ধাতব শব্দে পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। সবার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। রহিম ভাই, করিম ভাই, জলদি এসো। দেখো, আমার কোদাল কিসে যেন ঠেকেছে। মাটির অনেক গভীরে কিছু একটা আছে। শব্দটা শুনে মনে হলো কোনো পুরনো মাটির পাত্র বা ধাতব কলস। দাদুর কথা কি তবে সত্যিই ফলে গেল? আমি তো হাত দিয়ে মাটি সরাতেই পারছি না, শক্ত হয়ে লেগে আছে। তোমরা দুজন একটু সাহায্য করো, সাবধানে সরাতে হবে, যাতে ভেতরের জিনিসটার কোনো ক্ষতি না হয়। আমার হাত কাঁপছে ভাইরা। উড়ন্ত পায়ে গর্তের কাছে এসে, সরে দাঁড়া আরিফ, আমি দেখছি। আমার মনে হয় এটাই সেই মোহরের কলস। ইস, কত দিন এই দিনটার জন্য অপেক্ষা করেছি। রহিম ভাই, তাড়াতাড়ি হাত লাগাও। জব্বার ভাই, আপনি ওদিকে তাকিয়ে কি দেখছেন? এদিকে আসুন। যদি সোনাদানা হয় তবে আজ থেকে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। এই তো দেখা যাচ্ছে লালচে রঙের একটা পুরনো মাটির কলস। সাবধানে তোলো, একদম সাবধানে। আরে, আমি তো আগেই জানতাম এখানে কিছু আছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা ছোট মানুষ, আমি তুলে আনছি। দেখছো কলসটার মুখটা কেমন কাপড়ে বাঁধা? নিশ্চয়ই ভেতরে হীরা জহরত ভর্তি। এই সম্পদ একা কারো নয়, আমরা সবাই সমানভাবে ভাগ করে নেব। উফ, ভারী তো কম নয়। এই এক কলস সোনা যদি পাই তবে পুরো গ্রাম আমি কিনে নেব। তাড়াতাড়ি মুখটা খোলো রহিম, আমার আর সহ্য হচ্ছে না। কলসিটি ওপরে তুলে ধরে গম্ভীরভাবে, আস্তে জব্বার ভাই, হুড়োহুড়ি করবেন না। দাদু বলেছিলেন সম্পদ আছে, কিন্তু লোভ করতে বারণ করেছিলেন। আরিফ, তুই তো এটা প্রথম দেখেছিস, তুই এটার বাঁধন খোল। আমাদের সবার ভাগ্য আজ এই মাটির পাত্রের ভেতরে বন্দী। তবে একটা কথা মনে রেখো, ভেতরে যাই থাকুক, আমরা যেন আমাদের একতা
আর সততা ভুলে না যাই। দাদুর আশীর্বাদ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। ধীরে ধীরে কাপড়ের বাঁধন খোলে এবং ভেতরে হাত দেয়। তারপর বিষণ্ণ মুখে এক মুঠো জিনিস বের করে আনে। এটা কি? সোনা কোথায়? মোহর কোথায়? এ তো দেখছি শুধু শুকনো সবজির বীজ আর এক টুকরো পুরনো কাগজ। রহিম ভাই, করিম ভাই, ভেতরে কোনো সোনাদানা নেই। কলস ভর্তি শুধু দামি ফসলের বীজ আর একটা চিরকুট। আমাদের সব পরিশ্রম কি তবে এই কটা বীজের জন্য ছিল? দাদু কেন আমাদের সাথে এমন করলেন? কি বললে? বীজ? শুধু কয়েকটা শুকনো দানা? এই আজে বাজে জিনিসের জন্য আমি এতগুলো দিন রোদে পুড়ে খাটলাম। ওই বুড়োটা নির্ঘাত পাগল হয়ে গেছে, নয়তো আমাদের সাথে তামাশা করেছে। এই সামান্য বীজ তো বাজারে গেলেই 2 পয়সায় পাওয়া যায়। ধুর, আমার সব পরিশ্রম বৃথা গেল। আমি ভাবলাম আজ থেকে জমিদার হয়ে যাব, আর এখন হাতে এলো এই ছাইপাশ। এই ছাই দিয়ে আমি কি করব? দাঁড়াও জব্বার ভাই, রাগ করো না। এই কাগজে কিছু লেখা আছে। এখানে লেখা, পরিশ্রমী আসল সম্পদ। এই কলসে যে বীজ আছে তা হলো পৃথিবীর সবচেয়ে উর্বর বীজ। তোমরা যদি এক হয়ে এই বীজ বপন করো, তবে এই জমি তোমাদের সোনা দেবে। যে লোভ ছেড়ে মাটিকে ভালোবাসবে, সেই হবে আসল ধনী। বুঝতে পারছো? দাদু আমাদের পরশ পাথর দেননি, পরিশ্রমের পথ দেখিয়েছেন। হতাশা আর বিষণ্ণতা নেমে এলো সবার মুখে। বিশেষ করে জব্বারের চোখে মুখে ক্রোধ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু রহিম আর আরিফ সেই চিরকুটের গভীর অর্থ বুঝতে পারল। তারা বুঝতে পারল যে মাটির নিচ থেকে সম্পদ খুঁজে পাওয়া মানে শুধু সোনা পাওয়া নয়, বরং মাটিকে সোনা করার শক্তি অর্জন করা। কিন্তু লোভী জব্বার এই দর্শনে বিশ্বাসী ছিল না। তার মাথায় তখন খেলছে অন্য কোনো কুটিল বুদ্ধি। মাঠে বীজ পাওয়ার পর রহিম, করিম আর আরিফ যখন বাড়িতে ফিরে নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন জব্বারের চোখে ঘুম নেই। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। জব্বার একজন অত্যন্ত নীচ মনের মানুষ। সে দাদুর চিরকুটের কথা বিশ্বাস করেনি। তার ধারণা হয়েছে এই বীজগুলো সাধারণ কোনো বীজ নয়, এগুলো নিশ্চয়ই কোনো জাদুকরী বীজ, যার রাতারাতি সোনার ফসল দেবে। সে ঠিক করল এই সাফল্যের ভাগ সে কাউকে দেবে না। অন্ধকারের সুযোগ নিয়ে সে সবটুকু নিজের করে নিতে চায়। সবাই তো ঘুমে কাঁদা। রহিম আর আরিফ কি ভাবছে আমি ওদের ওই পরিশ্রমের গল্প বিশ্বাস করেছি? কখনো না। ওই বুড়ো দাদু অনেক চতুর। সে নিশ্চয়ই এই বীজগুলোর মধ্যে কোনো জাদু মিশিয়ে রেখেছে। কেনই বা কয়েকটা সাধারণ বীজ মাটির নিচে যত্ন করে লুকানো থাকবে? নিশ্চয়ই এই বীজ একবার বুনলেই ঝোপের ডগায় মোহর ঝুলবে। রহিম ভাবছে কাল সকালে সবাই মিলে বীজগুলো বুনবে, আর আমি বসে বসে দেখব। তা হবে না। এই বীজগুলো আমার চাই, সব আমার। একবার ওই কলসটা হাতে পেয়ে যাই, তারপর দেখাবো কার কত ক্ষমতা। করিমটা তো অলস, ও অঘরে ঘুমাচ্ছে। রহিম আর আরিফও সারাদিন খেটে ক্লান্ত। এই তো সুযোগ। ওদের ঘরের দাওয়ায় কলসটা রাখা আছে। আমি চোরের মতো যাব না, আমি যাব অন্ধকারের রাজা হয়ে। একবার যদি ওগুলো নিয়ে নিজের জমিতে বুনতে পারি, তবে গ্রামের মোড়লগিরি হবে আমার হাতের মুঠোয়। ওই চিরকুটে যাই লেখা থাকুক, আমি জানি সোনা ওই দানার ভেতরেই লুকিয়ে আছে। রহিমকে কাল সকালে শুধু ওই শূন্য কলসটাই দেখতে হবে। মানুষের ভালো সেজে আর লাভ নেই, এবার নিজের ভাগ্য নিজেকেই ছিনিয়ে নিতে হবে। জব্বার অন্ধকারের কালো চাদরে নিজেকে ঢেকে সন্তর্পণে পা বাড়ালো রহিমের বাড়ির দিকে। গ্রামের কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছিল, কিন্তু জব্বারের কানে তখন শুধু সোনার মোহরের টুংটাং শব্দ বাজছে। সে জানত না যে সততার পথে চলা মানুষরা যতটা সহজ সরল হয়, প্রয়োজনে তারা ততটাই সতর্ক থাকতে জানে। লোভ যখন মানুষের বিবেককে গ্রাস করে, তখন সে বিপদের পদধ্বনি শুনতে পায় না। ওই তো দাবার কোণে আবছা আলোয় কলসটা দেখা যাচ্ছে। চারপাশে একদম চুপচাপ। আজ ভাগ্য আমার সহায়। এই বীজগুলো চুরি করা মানে আমার দারিদ্র্যকে চিরতরে খবর দেওয়া। আজ রাতটা কাটলেই আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। রহিম, আরিফ, তোমরা তোমাদের একতা আর পরিশ্রম নিয়ে থাকো। আমি চললাম আমার রাজত্ব করতে।
লোভ মানুষকে কতটা অন্ধ করতে পারে জব্বার তার জলজান্ত উদাহরণ। সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দামায় উঠতে লাগলো, কিন্তু সে জানতো না যে রহিমের ঘরের ভেতরে তখনও একটি হারিকেন টিম টিম করে জ্বলছে এবং পাহারা দেওয়ার জন্য কেউ একজন সজাগ আছে। শুরু হলো এক চোর আর চুরির ষড়যন্ত্রের নাটকীয় মুহূর্ত। নিশুত রাত, পুরো গ্রাম গভীর ঘুমে মগ্ন। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক রাতের নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছে। জব্বার কালো কাপড়ে মুখ ঢেকে চোরের মতো পা টিপে টিপে রহিমের দাওয়ার দিকে এগিয়ে আসছে। তার নজর দাওয়ার এক কোণে রাখা সেই মাটির কলসটির দিকে। জব্বার ভাবছে সবাই ঘুমে বিভোর, কিন্তু সে জানে না যে বুদ্ধিমান আরিফ আগে থেকেই আজ করতে পেরেছিল জব্বারের মনের কুটিলতা, তাই তারা এক অভিনব ফাঁদ পেতে রেখেছে। সবাই কেমন মরা কান্না ঘুমাচ্ছে, এই তো সুযোগ। ওই তো কলসটা, অন্ধকারেও ওটা কেমন চিকচিক করছে আমার চোখে। আজ এই বীজগুলো নিয়ে গেলে কাল সকালেই আমি অন্য মানুষ। রহিম আর আরিফ ঘুম থেকে উঠে দেখবে তাদের কপাল পুড়েছে। ভাগ্য সবার সহায় হয় না রে ভাই, যার হিম্মত আছে সেই পায়। আর একটু, আর মাত্র কয়েক হাত। উফ, বুকটা কেমন ধড়ফড় করছে, কিন্তু না, ভয় পেলে চলবে না। রাজত্ব পেতে হলে একটু ঝুঁকি নিতেই হয়। দাঁড়াও জব্বার ভাই, আর এক পাও এগোবে না। আমরা জানতাম তুমি আসবে। তোমার চোখের ওই লোভ মাঠেই আমরা বুঝে ফেলেছিলাম। দাদু বলেছিলেন না যে লোভ আমাদের একতা নষ্ট করতে পারে? আমরা তো তোমাকে বন্ধু ভেবে সাথে নিয়েছিলাম, কিন্তু তুমি আমাদেরই সম্পদ চুরি করতে এলে। এই কি তোমার বড় ভাইয়ের পরিচয়? জব্বার ভাই, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন একটা কাজ করতে পারলে। আমরা 4 জন মিলে এই গ্রামে একটা নতুন ইতিহাস লিখতে পারতাম, কিন্তু তুমি চাইলে আমাদের সব স্বপ্ন চুরি করে নিতে। এই কলসিতে কোনো জাদুকরি সোনা নেই, আছে আমাদের আগামী দিনের রক্ত জল করা পরিশ্রমের আশা। তুমি সেই আশাটাকেই গলা টিপে মারতে চেয়েছিলে। কেন করলে এমনটা? তোর কত বড় সাহস জব্বার! আমরা দিনে হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর তুই রাতে এসে চোর সেজেছিস। আমার তো ইচ্ছে করছে এই লাঠি দিয়ে তোকে উচিত শিক্ষা দিই। সারা জীবন অলসতা আর পরের ধনে পোদ্দারি করেছিস, আজ হাতে নাতে ধরা পড়েছিস। গ্রামে বিচার হবে তোর, সবাই জানবে তুই কত বড় বিশ্বাসঘাতক। আমাকে মাফ করে দাও রহিম, আমি ভুল করে ফেলেছি। ওই বীজগুলোর কথা ভেবে আমার মাথা ঠিক ছিল না। আমি ভেবেছিলাম ওগুলো কোনো জাদুর বীজ যা আমাকে এক রাতে ধনী করে দেবে। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাদের যোগ্য সাথী হতে পারিনি। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাদের সামনে মুখ দেখাবো না। আমি লজ্জিত, বড় লজ্জিত। ছেড়ে দেওয়া বা শাস্তি দেওয়ার মালিক আমরা নই। কাল সকালে গ্রামের মানুষের সামনে আর দাদুর সামনে তোমার বিচার হবে। তুমি শুধু আমাদের বীজ চুরি করতে আসোনি, তুমি আমাদের বিশ্বাস চুরি করেছ। এখন চুপচাপ এখানে বসে থাকো, পালানোর চেষ্টা করো না। তোমার মতো মানুষের জন্যই আজ আমাদের গ্রামটা এত পিছিয়ে। জব্বার ধরা পড়ে মাটিতে বসে পড়ল। তার সব পরিকল্পনা ধুলোয় মিশে গেল। রহিম আর আরিফের দূরদর্শিতা তাদের পরিশ্রমের ফসলকে রক্ষা করল। রাতটা কাটলেই শুরু হবে এক নতুন বিচার, আর সেই বিচারে লুকিয়ে আছে এক বড় শিক্ষা। সকালের সূর্য ওঠার সাথে সাথেই খবরটি গ্রামের রাষ্ট্র হয়ে গেল। সবাই অবাক যে গ্রামেরই লোক সময় বয়ে গেছে তার আপন গতিতে। যে পাহাড়ের ধারের জমিটা একসময় কাঁটা ঝোপ আর জঙ্গলে ভরা ছিল, আজ সেখানে তাকালে চোখ জুড়িয়ে যায়। মাইলের পর মাইল জুড়ে দুলছে সোনালি ধান আর বাহারি সব সবজির বাগান। পুরো গ্রাম এখন এই খামারের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। রহিম, করিম, আরিফ আর জব্বার, এই 4 জন এখন আর আগের মতো অভাবী কৃষক নয়। তারা এখন সফল উদ্যোক্তা। আর এই সাফল্যের পেছনে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন সেই বৃদ্ধ দাদু। আজ পুরো গ্রাম এই খামারের প্রথম ফসল কাটার উৎসবে মেতেছে। তোমরা কি দেখতে পাচ্ছ ভাইরা? এই সেই জমি যেখানে আমরা কয়েক মাস আগে ঘাম ঝরানো শুরু করেছিলাম। আজ এই মাটির বুক চিরে যে ফসল বেরিয়ে এসেছে, তা কেবল আমাদের পেট ভরবে না, আমাদের সম্মানও ফিরিয়ে দিয়েছে। দাদু ঠিকই বলেছিলেন, আসল সম্পদ ছিল আমাদের হাতের মুঠোয়, শুধু সেটাকে চিনে নিতে একটু সময় লেগেছে। আজ আমি গর্বিত যে আমরা কেউ আলাদা হয়ে যাইনি,
বরং 5 জন মিলে এক হয়ে এই অসাধ্য সাধন করেছি। রহিম ভাই, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এই জমিটা আমাদের। আগে তো রোদে পুড়লে শুধু ক্লান্তি আসতো, আর এখন এই ফসলগুলোর দিকে তাকালে সব ক্লান্তি উবে যায়। আমি এখন বুঝি অলস হয়ে বসে থাকার চেয়ে এক হয়ে কাজ করার মধ্যে কি আনন্দ। আর দেখ জব্বার ভাই কেমন পালোয়ানের মতো কাজ করছে। জব্বার ভাই ছাড়া তো এই বাগান সামলানোই কঠিন হতো। করিম, আমাকে আর লজ্জা দিস না রে ভাই। আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আগে ভাবতাম অন্যেরটা চুরি করলে বড় হওয়া যায়, কিন্তু আজ নিজের ঘামে ফলানো এই একটা ফসল হাতে নিয়ে যে শান্তি পাচ্ছি, তা 7 রাজার ধন পেলেও হতো না। রহিম আর আরিফ আমাকে ক্ষমা না করলে আজ আমি হয়তো কোনো জেলখানায় পৌঁছতাম। তোরাই আমাকে নতুন জন্ম দিয়েছিস। পরিশ্রমের এই স্বাদ যে কত মিষ্টি তা আমি আগে জানতামই না। দেখুন সবাই, দাদু আসছেন। দাদু, আপনার সেই মাটির কলসের রহস্য আজ আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। ওই বীজগুলো সাধারণ ছিল না, ওগুলো ছিল আমাদের বিশ্বাসের বীজ। আপনি যদি সেদিন আমাদের গুপ্তধনের কথা না বলতেন, তবে হয়তো আমরা কোনোদিন এই অসাধ্য সাধন করার সাহসই পেতাম না। আপনার দেখানো পথেই আজ আমাদের অভাব দূর হয়েছে এবং আমরা এক হয়ে থাকতে শিখেছি। তোমাদের এই হাসিমুখগুলো দেখাই ছিল আমার আসল উদ্দেশ্য। শোনো বাবারা, এই পৃথিবীটা একটা বিশাল মাঠ। এখানে যে শ্রমের বীজ বপন করে আর একতার জল দেয়, সাফল্য তার পদচুম্বন করবেই। তোমরা আজ শুধু ফসল ফলাওনি, তোমরা গ্রামের মানুষের কাছে একতার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছ। যতদিন তোমরা একে অপরের হাত ধরে থাকবে, ততদিন কোনো অভাব তোমাদের স্পর্শ করতে পারবে না। সূর্য ডুবছে পাহাড়ের আড়ালে, কিন্তু সেই বিদায়ী আলোয় ঝলমল করছে মাঠের সোনালি ফসল। রহিম, করিম, আরিফ, জব্বার আর দাদু, 5টি ভিন্ন মানুষ আজ এক হৃদয়ে পরিণত হয়েছে। গ্রামের বাতাস যেন আজ এক সুরে গান গাইছে, আর সেই গানের সুর হল একতাই বল, পরিশ্রমী সম্পদ। লোভকে জয় করে এবং একতাকে সঙ্গী করে তারা প্রমাণ করে দিল, মানুষের ইচ্ছাশক্তি পাহাড় কেউ টলাতে পারে।